শারিয়ার ও টকশায় যে কইছে ওই যে নাম ভুলে যায়, ওই যে সৌদি বডিগার্ড তো কইছে কি সৌদি বডিগার্ড বিশ্বাসঘাতক। বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনাকেও বলে দিই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শোনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না এখানে নিয়ে আসছেন বলে না আপনি শোনেন, আগে কথা শোনেন, ইট ইজ নট ইয়োর না ঠিক আছে। এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা আমি উত্তর দিব। ঠিক আছে ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন। আপনার অনুষ্ঠান বলে কিছু নাই না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি। আপনি আপনার অনুষ্ঠান আসছে, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার। আর নিকল কাইন্ডে কাইটিয়া শেষে আমাগুড়ি দিয়া কাটে, মানে এটা প্রজন্মের কেমনে ব্রেন ওয়াশ করেছে আমলিক। শর্ট বডিগার্ড যে বিশ্বাসঘাতক, এটা অঙ্ক কইসা প্রমাণ করে দেওয়া যাবে। আমি এটা করবো আজকের এপিসোডে না, পরে করব আর কি। কিন্তু তার আগে আর একটা ইস্যু নিয়ে আলাপ করার আছে, গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ভাবতেছে যে আজকে বোধহয় নিকলরে ধরবো আমি, না আজকে না, আজকে ব্যারিস্টার শাহরিয়ারকে ধরবো। এখন সবাই নড়ে চড়ে বসবি, ব্যারিস্টার শাহরিয়ার আবার কি করলো, কি অপরাধ করলো। এখন ব্যারিস্টার শাহরিয়ার আমাকে দাদা আমার কি অপরাধ, হাসিনার মতো করে। হ্যাঁ, দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আসেন ওর অপরাধটা দেখি। উনি কইছে সৌদির বডিগার্ড বঙ্গবন্ধু নামের যোগ্য না, এটা শেফ শোনান। তার মার মতো, তার নানার মতো এটা বিশ্বাসঘাতক। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না, একটা করে বলবো। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। ৭৭ সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা, আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো 75 সালে 24শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না। শুনেছেন, এটা একেবারে ভুল কথা। সৌদির বডিগার্ড বঙ্গবন্ধু নামেরই যোগ্য। তাহলে বুঝতে হবে বঙ্গবন্ধু নামটার মধ্যে কি লুকায় আছে। ওই নামের মধ্যেই লুকায় আছে আমাদের দাসত্বের চিহ্ন। বঙ্গবন্ধু শব্দটা এমন ভাবে তৈরি এবং প্রতিষ্ঠিত এবং ব্যবহার করা হয় বাংলাদেশে, যে বাংলাদেশ রাষ্ট্রকে ভারতীয় হেজিমনি, মানে তার সাংস্কৃতিক, তার সিভিলাইজেশনাল যে ধারাবাহিকতা, তার মধ্যে ঢুকে ফেলে। এটাই হলো ভাষার ভেতরের লুকানো রাজনীতি। রাজনীতির বাহন কলে ভাষা, ভাষা দিয়েই রাজনীতি তৈরি হয়। ভাষার মধ্যেই আপনার রাজনীতি খুঁজতে হবে। আমি ব্যাখ্যায় পরে যাব, আগে আসেন আমরা এই বঙ্গ এই শব্দটার মানে বুঝে আসি, আর বন্ধু এই শব্দটারও মানে বুঝে আসি। আজকের এপিসোডের পর আওয়ামী লীগ বঙ্গবন্ধু শব্দটা আর ইউজ করবে না। হাসিনা আমলে ওর জয় বাংলা স্লোগান ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম। ওই একই কাজ করব আমরা বঙ্গবন্ধু শব্দটা নিয়ে। আসেন শুরু করি আল্লাহর নামে। আচ্ছা কন্ত, কেন উনার উপাধি বাংলা বন্ধু হইল না, কেন বাংলাদেশের বন্ধু হইল না, কেন বঙ্গ? আচ্ছা একটা কথা বলি, পাকিস্তান হইল বাংলা ভাগ হইল, পূর্ব দিকে পূর্ব বাংলা, পশ্চিম দিকে কি কি পশ্চিম বাংলা না, পশ্চিমবঙ্গ। ওইটা কেন পশ্চিম বাংলা হইল না? আচ্ছা আপনারা জানেন রয়ের চিত্তরঞ্জন সুতার বাংলাদেশে হিন্দুদের নিয়ে একটা স্বাধীন দেশ গঠনের আন্দোলন করেছিল। নাম কি ছিল জানেন? স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। কেন বঙ্গভূমি, কেন বাংলা ভূমি না? কারণ বঙ্গ এই শব্দটা সংস্কৃতি ভাষা এবং মূলত হিন্দু ভারতীয় পরিভাষা, আর বাংলা শব্দটা মুসলিম শাসন পর্বে প্রতিষ্ঠিত। ভারত বাংলা বলে না, বলে বঙ্গ। আমি আপনাকে 18টা খুব বিখ্যাত বইয়ের শিরোনাম আর লেখকের নাম দেখাই। বইয়ের বিষয় বাংলা, কিন্তু শিরোনাম কি দেখেন?
নাম দেখে বুঝিছেন এইগুলা ইন্ডিয়ান লেখক। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষাকে বলতেছেন বঙ্গ ভাষা, বাংলা না। কেন 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 কেন? এই প্রশ্নের উত্তর পাইলে বুঝবেন যে কেন বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু মানেটা আসলে কি। বঙ্গ শব্দের উৎস স্পষ্টভাবে প্রাচীন ব্রাহ্মণিক সংস্কৃতি ভাষা। প্রাচীন ভারতীয় এটা জিও কালচারাল শব্দ। মহাভারতে বঙ্গ আছে, বঙ্গ পুরাণে আছে, রঘুবংশে আছে, বৃহৎ সংহিতা আছে, পাণিনির অষ্টাধ্যায়ীতে আছে। বাংলা নাই, বঙ্গ। মহাভারতে বলা হয়েছে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই রাজ্যগুলা এই জনপদের নাম হিসেবে ব্যবহৃত, এটাই বাংলা আসলে। তার মানে বঙ্গ শব্দটা সংস্কৃতি ভিত্তিক ব্রাহ্মণিক ঐতিহ্যের ভাষা প্রকৃতির অংশ। কালিদাসের রঘুবংশ কাব্যে রঘুর দিগ্বিজয়ে বঙ্গ দখলের উল্লেখ আছে। বৃহৎ সংহিতায় বঙ্গকে একটা নক্ষত্র এবং দিক সংক্রান্ত রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বঙ্গ ধারণাটা সম্পূর্ণই মুসলিম আগমনের আগের পরিভাষা এবং বৈদিক পরবর্তীকালের রাজনৈতিক ভৌগোলিক ধারণার একটা অংশ। আর বাংলা শব্দ এইটার জনপ্রিয়তা এবং প্রশাসনিকরণ এটা মুসলিম শাসনকালে এবং তুর্কি, আফগান, মুঘল প্রশাসনে এটার প্রাতিষ্ঠানিক ব্যবহার শুরু হয় 1200 থেকে 1300 শতকের পর থেকে। বাংলা শব্দটা রাজস্বের নথি, ফার্সি দলিল, তারপরে বিদেশি ভ্রমণ কাহিনী এবং পরবর্তীতে মোগল সুবা হিসাবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পরিচয়ে প্রতিষ্ঠিত হয়। ইবনে বতুতার লেখা যদি দেখেন, ওইখানে কিন্তু উনি বঙ্গ বলেননি, বঙ্গাল বলছে বা বাংলা বলছে। তুর্কি আমলে দলিল পত্রে বাংলা রাজত্ব বলা হয়েছে, সালতানাতি বাংলা। 16 শতকে মুঘল প্রশাসনে আকবরের আমলে পুরো অঞ্চলকে সুবে বাংলা বলা হয়েছে। আইনি আকবরীতে যে রাজস্ব দলিল যেটা, সেটা স্থানীয় পরিচয় বলা হয়েছে বাংলা। ফরাসি পর্যটক আসছিলেন ফ্রাসো বার্নিয়া, সেও বাংলা বলছে তার লেখায় এই অঞ্চলকে। তার মানে হইতেছে মুসলিম শাসনকালে বঙ্গ থেকে বিচ্ছিন্ন হইয়া বাংলা শব্দটা রাষ্ট্রীয়, ভৌগোলিক এবং জনসমষ্টির পরিচয় হয়ে ওঠে। যেখানে বঙ্গ ছিল রাজ্য বা জনপদের নাম, বাংলা ছিল দেশ, জনসমষ্টির নাম। কিন্তু তারপরেও বঙ্গ শব্দটা ভারতীয় এলিট ব্যবহৃত পরিভাষা হিসেবে টিকে থাকে এবং উপনিবেশিক ভারতেও ভূগোল এবং সাহিত্যিক অভিজাত পরিভাষা হিসেবে বঙ্গ শব্দটাই ভারতীয়রা ব্যবহার করতে শুরু করে। যারা ব্রাহ্মণ, হিন্দুত্ববাদী, মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজ, ভদ্র সমাজ, যারা ইংরেজি শিক্ষিত, তাদের সাহিত্যিক চর্চায় বঙ্গ, বঙ্গদেশ, বঙ্গভূষণ, বঙ্গনারী, বঙ্গ সাহিত্য এই সমস্ত শব্দগুলো প্রাধান্য পায়, কারণ তারা নিজের পরিচয়কে সংস্কৃত নির্ভর ব্রাহ্মণিক ঐতিহ্যের মধ্যে খুঁজে পায়। বঙ্কিমচন্দ্রই বঙ্গ দর্শন লিখছে, বঙ্গদেশের ইতিহাস লিখছে। রবীন্দ্রনাথ বঙ্গমাতা, বঙ্গভাষা এই সমস্ত ব্যবহার করছে। এমনকি ভারতের স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গ নাম বাংলা হয় না, পশ্চিম বাংলা হয় না, পশ্চিমবঙ্গ হয়। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের নাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বাংলা না। কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে লজিক্যাল নাম হয়তো পশ্চিম বাংলা, তাই না? কিন্তু ভারত বঙ্গ শব্দই থেকে যায়, কারণ বাংলা শব্দটা মুসলিম শাসনকালীন পরিচয়, বঙ্গ শব্দটা হিন্দু অভিজাত সাংস্কৃতিক শিকড়। বঙ্গবন্ধু শব্দটাও তাই। বঙ্গবন্ধুর বঙ্গ শব্দটাও অভিজাত হিন্দু সাংস্কৃতিক শিকড় থেকে আসছে। ভারতের রাষ্ট্রীয় পরিচয় সংস্কৃত ভাষার নাম ব্যবহার করার প্রবণতা আছে কিন্তু, যেমন ওড়িশা থেকে ওডিশা করছে, মাইসোর থেকে কর্ণাটক করছে, বেঙ্গল থেকে বাংলা করার বদলে কিন্তু তারা ধরে রাখলো বঙ্গকেই, বেঙ্গলকেই। অর্থাৎ ভারতের দৃষ্টিতে বাংলা হইতেছে ইসলামিক ভাষা, মুসলিম প্রশাসনিক ভাষা, মুসলিম প্রশাসনিক রঙে রঞ্জিত। সেই পরিচয় এড়ায় তারা বঙ্গ এই পরিচয়টাকে ধরে রাখে। যেমন আগে বলছি যে বাংলাদেশের হিন্দু পৃথক রাষ্ট্রের দাবির আন্দোলনের নাম হয় বঙ্গভূমি। এই আন্দোলন যদি হিন্দু আবাসভূমির দাবি করে, তার নাম বাংলা ভূমি না, বঙ্গভূমি রাখাটাই লজিক্যাল, কারণ বঙ্গভূমি নামটা সংস্কৃতি ভিত্তিক। ভূমিও সংস্কৃত শব্দ, বঙ্গও সংস্কৃত শব্দ। এই দুইটাকে মিলায় একটা স্পষ্টভাবে হিন্দু ধর্মীয় ব্রাহ্মণিক সংস্কৃতিকে রাষ্ট্র পরিচয় তৈরি করার একটা চেষ্টা করা হয়েছিল। হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর কাছে বাংলা শব্দটা মুসলিম সুলতানি রাষ্ট্রের নাম, মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্রীয় পরিচয়। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত, তাই তারা দাবি করে বঙ্গভূমি হিন্দু ভূমি, বাংলা ভূমি না। কিন্তু সে কারণে রাজনৈতিকভাবে বঙ্গ শব্দটা তাদের পক্ষে বেশি উপযোগী। হিন্দু ইতিহাস মানে বঙ্গ রাজা, বঙ্গীয় সভ্যতা, বঙ্গদেশ, বঙ্গসেনা, এইটাই হিন্দুত্ববাদের ভাষাগত শিকড়। আমি লিটারেচার থেকে কিছু উদাহরণ দিই। ধরেন মাইকেল মধুসূদন দত্ত, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। এইখানে বঙ্গ একটা সভ্যতা ভিত্তিক পরিচয়, রাষ্ট্রভিত্তিক না কিন্তু। অর্থাৎ বঙ্গ মানে কোনো রাজনৈতিক সত্তা না, বরং একটা সাংস্কৃতিক শিকড়। এই বঙ্গ শব্দটা উচ্চকিত, বর্ণময়, ক্লাসিক্যাল।
আমি বলছিলাম না কলকাতার ইংরেজি শিক্ষিত, এটা মধুসূদনের ইংরেজি শিক্ষিত দৃষ্টিভঙ্গি এবং হিন্দু পৌরাণিক ঐতিহ্যের সাথে মিল রেখা ব্যবহৃত একটা লিটারারি হাই ওয়ার্ড। বঙ্গবন্ধুর বঙ্গটাও হিন্দুত্ববাদের একটা লিটারারি হাই ওয়ার্ড। এইটা শিক্ষিত হিন্দু মধ্যবিত্তের কালচারাল সেলফ ডেফিনেশন। রবীন্দ্রনাথও বঙ্গ শব্দটা একইভাবে উচ্চকিত সাংস্কৃতিক পরিচয় হিসেবে ব্যবহৃত। রবীন্দ্রনাথ যখন লেখেন বঙ্গমাতা, বঙ্গলক্ষ্মী, বঙ্গভূষণ, এই সবই সংস্কৃত ধর্মী হিন্দু পুরাণ ঘেঁষা কাব্যিক এবং অভিজাত ভাষার ব্যবহার। অর্থাৎ রবীন্দ্রনাথের লেখায় বঙ্গ এক ধরনের কালচারাল ক্লাসিসিজম। ইন্ডিয়ার যে ন্যাশনাল অ্যান্থেম আছে না, জাতীয় সঙ্গীত আছে না, ওখানে লিখতেছে সে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নাম জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় ও গাথা। তারপরে ধরেন তার বঙ্গবাণী কবিতায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ। রবীন্দ্রনাথের কাছে বঙ্গ শব্দটা একেবারেই ইন্দো আর্য তৎসম সাংস্কৃতিক ঐতিহ্যের শব্দ, বাংলা না। বঙ্গ মাতা বঙ্গ লক্ষ্মী মোরে করো দয়া, এখানে বঙ্গ মাতা ভূমি সভ্যতার একটা দেবীকরণ, এটা জনগোষ্ঠী না, এটা কালচারাল হোমল্যান্ড। তাহলে এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীর প্রশ্ন তুলতে পারবেন, তাহলে কেন রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা লিখলো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা কেন লিখছিলেন, এটার উত্তর দিতে হইলে তিনটা স্তর বুঝতে হবে। গানটা কখন লেখা, কোন রাজনৈতিক পরিস্থিতিতে লেখা, কেন বাংলা শব্দটা বেছে নেওয়া হলো, বঙ্গ না। গানটা লেখা হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিরাধে। আপনি খেয়াল করেন, বঙ্গভঙ্গ, বাংলা ভঙ্গ না কিন্তু, বঙ্গভঙ্গ। 5 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে, পশ্চিম অংশ যেটা পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ যেটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ঢাকা রাজধানী হবে, নবগঠিত আসাম বাংলা প্রেসিডেন্সি হবে। এই সময় হিন্দু স্বদেশী আন্দোলন প্রবলভাবে সামনে আসে এবং তারাই বঙ্গভঙ্গকে বাধা দেয় এবং শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ হইতে পারেনি। রবীন্দ্রনাথ গানটা লেখে বঙ্গভঙ্গ রদ আন্দোলনের মাস মোবিলাইজেশন তৈরির জন্য। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রবীন্দ্রনাথ বঙ্গমাতা, বঙ্গ, বঙ্গভূমি এই শব্দ বহুবার ব্যবহার করছেন সাহিত্য জীবনে, কিন্তু এই গানটাতে তিনি বঙ্গ না বাংলা বেছে নিলেন। এটা কাকতালীয় না, এটা চিন্তাশীল রাজনৈতিক সিদ্ধান্ত। কেন রবীন্দ্রনাথ বঙ্গ শব্দটা ব্যবহার করলেন না? কারণ বঙ্গ শব্দটা হিন্দু ভদ্র সমাজের সংস্কৃত ঘেঁষা অভিজাত শব্দ। ফলে তিনি যদি গান লিখতেন আমার সোনার বঙ্গ, তাহলে সেটা হিন্দু ভদ্রলোকদের গান হতো। মুসলমান কৃষক, পূর্ববঙ্গের দরিদ্র কৃষকদের গান হইতো না। এই পূর্ব বাংলার দরিদ্র মানুষেরা সেই শব্দে নিজেদের অস্তিত্ব খুঁজে পাইত না। রবীন্দ্রনাথ এটা গভীরভাবে জানতেন। বাংলা শব্দটা তখনকার সাধারণ মানুষের ভাষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মুসলমান জনগোষ্ঠীকে সমানভাবে স্পর্শ করবে। সেই জন্যেই তিনি আমার সোনার বাংলা লিখছেন, আমার সোনার বঙ্গ লেখেননি। তাইলে বুঝতে পারতেছেন তো, বঙ্গবন্ধু আসলে বাংলাদেশের মানুষের বন্ধু না। সে ভারত বাংলাদেশকে যেই বঙ্গ হিসাবে পাইতে চায়, তার ফিজিক্যাল এমবডিমেন্ট, সোহরাওয়ার্দীর বডিগার্ডকে নিয়ে ইন্ডিয়ার যে উচ্ছ্বাস, তা শুধু এই কারণে না যে পাকিস্তান ভাঙছে, বরং এই কারণে যে সে তার মিথিক্যাল ভারতের অংশ যে বঙ্গ, সেটাকে সে ফিরায় আনার বন্ধু। সে আসলেই অখণ্ড ভারতের বন্ধু, সেই বঙ্গের বন্ধু, সেই জন্যই সে বঙ্গবন্ধু। অর্থাৎ বঙ্গবন্ধুর নামটা গঠিত হয়েছে ভারতীয় ভাষা সংস্কৃতির কাঠামোর ভেতরে। এইবার আসেন, এই সামান্য একটা শব্দ দিয়া ইন্ডিয়া কিভাবে আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে সেটার একটা হদিশ নেই। এইখানে পিয়ার বর্দিওর একটা আলাপ লাগবে, এই বঙ্গবন্ধু এটা বোঝার জন্য জরুরি। পিয়ার বর্দিও ছিলেন একজন ফ্রান্সের প্রভাবশালী সমাজবিজ্ঞানী, দার্শনিক এবং একজন পাবলিক ইন্টেলেকচুয়াল। 20 শতকের সামাজিক তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের তিনি একজন। তার গবেষণা মূলত ক্ষমতা, প্রতীকী আধিপত্য, শিক্ষা, সাংস্কৃতিক পুঁজি, রুচি এবং ভাষার রাজনীতি নিয়ে। আমরা যে বলি না সোশ্যাল ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল, সিম্বলিক ক্যাপিটাল, এইটা বর্দিওর ধারণা, এটা অরিজিনাল ধারণা। তিনি 3টা জিনিস বলছেন, সাংস্কৃতিক পুঁজি যেটা শিক্ষা, রুচি, ভাষা, সামাজিক পুঁজি, সম্পর্ক, প্রতীকী পুঁজি, মর্যাদা, সম্মান। এই বিষয়ে আজকে আলাপ করব না। ওনার আরেকটা ধারণা আছে যেটার সাথে এই বঙ্গবন্ধুর ধারণাটা মেলে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং সিম্বলিক পাওয়ার নিয়ে। ভাষা কোনো নিরপেক্ষ মাধ্যম না, এটা ক্ষমতা প্রয়োগের জায়গা। রাষ্ট্র, অভিজাত শ্রেণী, শিক্ষা প্রতিষ্ঠান ভাষার মাধ্যমে শ্রেণীভিত্তিক আধিপত্য চালায়। তো পিয়ার বর্দিও বলছেন, ওনার একটা খুব বিখ্যাত বই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্বলিক পাওয়ার, উনি বলছেন নেমিং ইজ এ সিম্বলিক অ্যাক্ট অফ ইম্পোজিশন। তার মানে নাম দেওয়া
এই যে বঙ্গবন্ধু যে নাম দেওয়া, এই নাম দেওয়াটা মানে কোনো কিছুর উপরে নিজের অর্থ এবং আধিপত্য আরোপ করা, এটা এক ধরনের প্রতীক আধিপত্য। এই বঙ্গবন্ধুর নামটা দিছে রয়্যাল লোকজন। বঙ্গবন্ধুর নামটা দেওয়া হচ্ছে একটা রাজনৈতিক প্রতীকী ক্ষমতার প্রয়োগ, এবং প্রতীকটা এমন, এই শব্দের সাংস্কৃতিক বুনন ইন্ডিয়ার যে পাওয়ার স্ট্রাকচার সেটার একটা মিনিং, অর্থ বহন করে। এটা কোনো আরব, পার্সিক, তুর্কি, আফগান, মুঘল বা বাঙালির লোক ভাষার শব্দ না, এটা ব্রাহ্মণ্য সংস্কৃতির ভাষিক ঐতিহ্যের শব্দ। এখানে ভাষা নিজেই একটা সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে, যা রাজনৈতিক অর্থ তৈরি করে, পলিটিক্যাল মিনিং তৈরি করে। গ্রামসিও বলছেন যে একটা শব্দকে ন্যাচারালাইজ করা। গ্রামসি লিখছেন যে হেজিমনি মানে কর্তৃত্ব, এটা এক্সারসাইজ হয় সংস্কৃতি এবং কমন সেন্স দিয়ে। বঙ্গবন্ধু শব্দটা ক্রমান্বয়ে এককভাবে সাধারণ বোধে বা কমন সেন্স বানানো হয়েছে, যে এই শব্দকে প্রশ্ন করা মানে রাষ্ট্রীয় সংস্কৃতি হেজিমনিকে প্রশ্ন করা, আমাদের ঐতিহ্যকে প্রশ্ন করা। এই জন্যই নিকল কান্দে। কিন্তু মূল বিষয়টা হইল শব্দটার সাংস্কৃতিক উৎস ভারতীয়, শব্দটার রাজনৈতিক ব্যবহার বাংলাদেশের রাষ্ট্র পরিচয়ের কেন্দ্রে। ফলে ভারতীয় সংস্কৃতি বাংলাদেশের রাষ্ট্র পরিচয়ের ভেতরে সাংকেতিকভাবে স্থাপিত হয়ে গেছে। এটাই হেজিমনি, এটাই কর্তৃত্ব, এটাই সাংস্কৃতিক কর্তৃত্ব। একটা শব্দ ব্যবহার করতে 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 আমরা ভুলে যাই এর সাংস্কৃতিক আদি উৎস কোথায়। জর্জ ল্যাকফ একজন আমেরিকান কগনিটিভ ভাষাবিজ্ঞানী আর কি, দার্শনিক এবং রাজনৈতিক ফ্রেমিং বিশ্লেষক। ওনার অনেক তথ্য আমি আমার কাজে এপিসোড তৈরিতে ব্যবহার করি, আপনারা হয়তো খেয়াল করলে বুঝবেন পরে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং বার্কলে ইউনিভার্সিটির ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন দীর্ঘদিন। তো উনার ফ্রেমিং বলে একটা আইডিয়া আছে, পলিটিক্যাল ফ্রেমিং। বঙ্গবন্ধু একটা সিভিলাইজেশনাল ফ্রেম উনার আইডিয়া অনুসারে। উনি বলছেন ফ্রেমই আমাদের পলিটিক্যাল রিয়ালিটি, রাজনৈতিক বাস্তবতাকে বুঝতে শেখায়। উনি বলছেন যে মানুষ তথ্য দিয়ে না, ফ্রেম দিয়ে রাজনীতি বোঝে। বঙ্গবন্ধু ফ্রেমটা অবচেতনভাবে একটা সিভিলাইজেশনাল বার্তা দেয়। এই ফ্রেমের ভিতরে লুকানো সাংস্কৃতিক কাঠামো, বঙ্গ যেটা ভারতীয় ভূগোল সভ্যতার একটা অংশ, একটা সাংস্কৃতিক ধারা, বন্ধু একটা সংস্কৃত শব্দ, হিন্দু দর্শন, বেদান্তিক নৈতিকতার ভাষা। এই শব্দটার গঠনই উপমহাদেশীয় হিন্দু সংস্কৃত নেমিং ট্র্যাডিশন, নাম দেওয়ার ট্র্যাডিশন, নাম দেওয়ার রীতি। এটার রাজনৈতিক বার্তা এটাই যে বঙ্গ ভূখণ্ডকে এমন ভাবে কল্পনা করো যেন তা বৃহত্তর ভারতীয় সভ্যতার সাংস্কৃতিক অংশ। অতএব ফ্রেমটা ভাষার ভেতরে ভারতীয় সিভিলাইজেশনকে নর্মালাইজ করে ফেলে। এটা আর একটু গভীরে বুঝে দেখি। একটা শব্দ কিভাবে একটা দেশকে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক ধারার ভেতরে ঢুকায় দেয়, এটা বোঝা দরকার। বঙ্গবন্ধু শব্দটা শুনলে আমরা বুঝি একজন মানুষ, দেশের নৈতিক রক্ষক, ইতিহাস তার চারপাশ দিয়ে সাজানো, তাকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাস আবর্তিত হয়। কিন্তু এই শব্দটা ভাষাগত শিকড় কোথায়? এই প্রশ্ন আসলে ভারতীয় হেজিমনির দরজাটা খুলে দেয়। বঙ্গ এবং বন্ধু এই দুইটাই ভারতীয় সংস্কৃত শব্দ, এখানেই শুরু। বঙ্গ ভারতের প্রাচীন ভূগোল, বন্ধু শব্দটা খাঁটি সংস্কৃত শব্দ। বন্ধু মানে রক্ষক, অভিভাবক, সৎ আত্মীয়। অর্থাৎ এই উপাধিটা ভারতীয় ভাষিক সাংস্কৃতিক পরম্পরা সিলসিলা এইটা ব্যবহার করে তৈরি। যখন রাষ্ট্র এই শব্দটাকে কেন্দ্র করে জাতির ইতিহাস সাজায়, তখন রাষ্ট্রের পুরো রাজনৈতিক কল্পনায় দাঁড়ায় যায় ভারতীয় সভ্যতার শব্দ ভাণ্ডারের উপরে। এর ফলে জনগণের অবচেতন মনে প্রতিষ্ঠিত হয় আমাদের রাষ্ট্র পরিচয়ের কেন্দ্রে ভারতীয় সাংস্কৃতিক ভাষা পরম্পরা আছে, আমাদের রাষ্ট্র পরিচয়ের কেন্দ্রে আছে ইন্ডিয়ান সিলসিলা। এটাই হেজিমনির প্রথম ধাপ। এই ফ্রেমটা ভারতীয় সভ্যতাকে বাংলাদেশি পরিচয়ের স্বাভাবিক অংশ বানায় ফেলে। গ্রামসি বলছিলেন যে হেজিমনি এমন ভাবে ধারণা চাপায় দেয় যাতে মানুষ বুঝতেই না পারে যে তাকে কিছু চাপায় দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শব্দটা দিয়া বাংলা ভূগোলকে ভারতীয় সভ্যতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতৃত্বকে ধর্মীয় নৈতিক অভিভাবক টাইপ করে তুলছে। জাতির উৎপত্তিকে এমন ভাবে সাজাইছে যাতে ভারতের সাংস্কৃতিক টান স্পষ্ট থাকে। ফলে কি হয়? এই যে হাসিনার ফ্যাসিবাদ, এই হাসিনার ফ্যাসিবাদ এইভাবেই চলে আসছে, হাসিনার ফ্যাসিবাদ এইভাবেই স্বাভাবিক হয়ে গেছে। আবারও হাসিনা ফিরে আসার চেষ্টা করতেছে এই নামকে ধরেই। এই জন্য আমরা 32 নম্বর ভেঙে দিছি, আবারও ভাঙবো দরকার হইলে। ভারতীয় সাংস্কৃতিক নেতৃত্ব দেশের গল্পের ভেতরে স্বাভাবিক হয়ে যায় তখন। ইসলামী নাম বলেন, তুর্কি বলেন, আফগান বলেন, পার্সিক বলেন, লোকজ নাম বলেন, এই সাংস্কৃতিক উপাদানগুলো তখন অদৃশ্য হয়ে যায়। এটি কালচারাল ন্যাচারালাইজেশন, হেজিমনির দ্বিতীয় স্তর। এবং এই শব্দটা রাষ্ট্র পরিচালনার নৈতিক কেন্দ্র বানায় ফেলছে। তার মানে ভারতীয় নৈতিক কাঠামো আমদানি। বন্ধু শব্দটা সাধারণ বন্ধু না, সংস্কৃতিতে বন্ধু একটা নৈতিক ধর্মীয় শব্দ। এটা যুক্ত থাকে আত্মীয়তা, রক্ষা, ধর্ম, কর্তব্যের ধারণার সাথে। যখন রাষ্ট্র এই শব্দটাকে পবিত্র রাজনৈতিক উপাধিতে রূপান্তর করে, তখন রাষ্ট্রের নৈতিক শিক্ষা, নৈতিক ভাষা ভারতীয় কাঠামো দিয়ে সাজানো হয়ে যায়। আপনি বলেন না বাংলাদেশে এত এত ইন্ডিয়া প্রেমী কেমনে আসলো? এই যে এইভাবে আসছে।
বাংলাদেশের রাষ্ট্র পরিচয়তে বাংলাদেশের সাধারণ মানুষের যে ধর্মীয় চেতনা তার নৈতিক ধারার উপরে প্রতিষ্ঠিত না, সংস্কৃত নৈতিক ধারার উপরে দাঁড়ানো। এটাই হেজিমনির তৃতীয় স্তর, নৈতিক বয়ানের দখল। বঙ্গবন্ধু এই ফ্রেমটার বিরোধিতা মানে অকৃতজ্ঞতা। হাসিনা বলতো না অকৃতজ্ঞ জাতি। ভারতীয় রাজনৈতিক নৈতিকতা, ভারতীয় ধর্মগ্রন্থ, পুরাণ, মহাকাব্য সব জায়গায় রাজা, অভিভাবক বা রক্ষকের অবাধ্য হওয়া এটা একটা নৈতিক অপরাধ। এই নৈতিক কাঠামো হুবহু আসে বঙ্গবন্ধু ফ্রেমে। বিরোধিতা মানে অকৃতজ্ঞতা, সমালোচনা মানে অপবিত্রতা, যুক্তি মানে নৈতিক ব্যর্থতা। রাজনৈতিক বিরোধিতা ভারতীয় যে নৈতিক সংস্কৃতি, মরাল যে কালচার, সেটার ভেতরের কাঠামো দিয়ে বিচার করতে থাকে। এটাই এথিক ও পলিটিক্যাল হেজিমনি। এটাই আমাদের ক্ষেত্রে ঘটছে। বঙ্গবন্ধু শব্দটা এত স্যাক্রেড, এত পবিত্র, এটাই হচ্ছে ভারতীয় রাজনৈতিক ধর্মতত্ত্বের প্রতিফলন। নিকলরা কান্নাকাটি শুরু করে দেয়। একজন নিকৃষ্ট স্বৈর শাসক, হাসিনার ফ্যাসিবাদের আইকন, তার নামে কিছু বললেই কান্নাকাটি শুরু করে দেয়। কেন? ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক নেতৃত্বকে দেব সদৃশ্য করে দেখার ইতিহাস আছে। রাজা মানে ধর্ম রক্ষক, মহাত্মা মানে নৈতিক অভিভাবক, গুরু, বন্ধু, পথ প্রদর্শক। বঙ্গবন্ধুর নামটা ঠিক এই জায়গাটাই দখল করে। একজন মানুষকে রাজনৈতিক নেতা না, নৈতিক পবিত্র অভিভাবক করে তোলে। এটা সরাসরি ভারতীয় রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রভাব। এর শেষ ফল কি? নিকলের কান্নাকাটি। বঙ্গবন্ধু নামের ফ্রেম বাংলাদেশি জাতির কল্পনাকে ভারতীয় সাংস্কৃতিক মানচিত্রে স্থাপন করে। সবার সে তাইলে কি ঘটে? রাষ্ট্রের উৎপত্তি ভারতীয় ভাষিক কাঠামোর মধ্যে ঢুকে যায়। ইতিহাস ভারতীয় নৈতিক ধারায় সাজানো হয়। বিরোধিতা ভারতীয় নৈতিক শব্দে বিচার করা হয়। নেতৃত্ব ভারতীয় পবিত্রতার মানদণ্ডে মূল্যায়িত হয়। জাতির আত্মপরিচয় ভারতীয় সভ্যতার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হয়। এটাই ইন্ডিয়ান কালচারাল হেজিমনি। এটা জোর করে চাপায় দেয়নি, এটা ভাষার ভেতর দিয়ে, ফ্রেমের ভেতর দিয়ে নিজে থেকেই মানুষের মনে জায়গা করে নিছে। তাই বঙ্গবন্ধু নামটা শুধু রাজনৈতিক উপাধি না, এটা এমন একটা সাংস্কৃতিক ফ্রেম যা বাংলাদেশের রাষ্ট্র পরিচয়কে ভারতীয় সভ্যতা, ভাষা, নৈতিক কাঠামোর মধ্যে বসায় দেয়। এভাবে ভারতীয় হেজিমনি সফট পাওয়ার দিয়ে প্রতিষ্ঠা পায়। এই জন্যই দেখেন একটা নিকৃষ্ট স্বৈরাচার হইলেও তার পবিত্রতায় নুয়ে পড়ে এক একটা মাল, এবং নুয়ে পড়াটাকেই সে তার পবিত্র দায়িত্ব বলে মনে করে, দেশপ্রেমিক কর্তব্য বলে মনে করে আমি একটা মহান কাজ করে ফেলছি। তো এতক্ষণ যে আলাপটা করলাম সবকিছুর খেই এক জায়গায় গিয়ে মেলে, সেটা হইতেছে একটা শব্দ। সেই শব্দটা বঙ্গবন্ধু। একটা শব্দের ভেতরে কি থাকতে পারে? একটা নাম, একটা স্মৃতি, একটা আবেগ, এই তো, তাই না? না, এখানে না, এখানে আপনি ঠকছেন। এই একটা শব্দের ভেতরে গুজে রাখা হয়েছে পুরো একটা সভ্যতা, পুরো একটা ক্ষমতার হিসাব, আর আপনার রাষ্ট্রকে কার হাতে বাধা থাকবে সেই সিদ্ধান্ত। বঙ্গ আর বন্ধু এই দুইটা জিনিস জোড়া দিয়ে এমন একজন মানুষকে বানানো হয়েছে, সে শুধু নেতা না, শুধু প্রেসিডেন্ট না, শুধু লিডার না, বরং পুরা বঙ্গ নামের ভারতীয় সভ্যতার নৈতিক অভিভাবক। মানে আপনি তাকে মানলে আপনি আসলে ওই সভ্যতার আধিপত্য মাইনা নিছেন। আর আপনি যদি প্রশ্ন করেন, আপনি শুধু রাজনৈতিক বিরোধী না, আপনি অকৃতজ্ঞ, আপনি অনৈতিক, আপনি দেশদ্রোহী। এটাই তো হেজিমনি। যখন আপনাকে এমন ভাবে বাধা হয়, আপনি নিজেই আপনার শেকলকে লকেট বানায় গলায় ঝুলাই ঘোরেন। এখন প্রশ্নটা খুবই সোজা, আমরা কি চাই? স্বাধীন বাংলাদেশ, নাকি বঙ্গ নামের এক ভারতীয় মিথিক্যাল মানচিত্রের মধ্যে ঝুলে থাকা এক টুকরো প্রভিন্স? আমরা কি চাই? যে আমাদের রাষ্ট্রের পরিচয় হবে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, বাংলার গণমানুষের লড়াই, নাকি মহাভারত, পুরাণ, ইন্দো সভ্যতার অখণ্ড ভারতের ফ্রেমের ভেতরে আমাদের ইতিহাস লুকায় থাকবে? আপনি যে ফ্রেম বাছেন, আপনার রাষ্ট্র সেই মানচিত্রে যায় বসে। একটা কথা পরিষ্কার করে বলি, এখানে কেউ ব্যক্তির ভালো মন্দ, পাপ পুণ্য, ত্যাগ তিতিক্ষা নিয়ে আলাপ করতেছে না। আমার কথা খুব সোজা। বঙ্গবন্ধু নামটা বাংলাদেশি রাষ্ট্র পরিচয়ের জন্য পলিটিক্যালি টক্সিক। এই নামটা বাংলাদেশের স্বাধীন সীমানার ভিতরে ভারতীয় হেজিমনির ট্রোজান হর্স। এই শব্দটা রেখা আপনি ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই করবেন, এইটা হয় না। এটা নিজেই লজিক্যালি কনফ্লিক্টেড। তাই আমার প্রস্তাব খুবই ক্লিয়ার, আমরা ইতিহাস নিয়ে আলাপ করতে হবে। আমরা ব্যক্তি মুজিবুর রহমানকে ক্রিটিক করব না করব সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু বঙ্গবন্ধু এই নামের এই ব্রাহ্মণিক ইন্দিক ফ্রেমটা এটা ভাঙতেই হবে। আপনি চাইলে তাকে শেখ মুজিবুর রহমান বলেন, ঠিক আছে, মুজিবুর রহমান বলেন, ঠিক আছে, মুজিব বলেন, যাই বলেন, হাসিনার বাপ বলেন, সোহরাওয়ার্দীর বডিগার্ড বলেন, হোয়াট এভার, যাই বলেন, কিন্তু রাষ্ট্রের নামের সঙ্গে, জাতির নৈতিক কোরের সঙ্গে, রাষ্ট্রের জন্ম কাহিনীর কেন্দ্রে বঙ্গবন্ধু নামের ইন্ডিয়ানাইজড ভারতীয় ফ্রেম রেখে দিলে আপনি কখনোই ভারতীয় হেজিমনি থেকে মুক্ত হইতে পারবেন না। লিখে রাখতে পারেন আমার কাছ থেকে। আজকে যদি আমরা এই একটা শব্দ ভাঙতে না পারি, আগামী 50 বছর আপনি যত রাজনীতি করেন ফলাফল একই থাকবে। মানচিত্রে বাংলাদেশ, মগজের ভেতরে বঙ্গ ইন্ডিয়ার সভ্যতা, রাষ্ট্রের ভেতরে চিরস্থায়ী সাংস্কৃতিক দাসত্ব। আমরা যদি সত্যি সত্যি স্বাধীন বাংলাদেশ চাই,
তাহলে আমাদের প্রথম কাজ মগজের মানচিত্র বদলানো, এবং সেই কাজ শুরু হবে এইখান থেকেই, বঙ্গবন্ধু ফ্রেম ভাঙা। এই বঙ্গবন্ধু ফ্রেম ভাঙা ছাড়া ইন্ডিয়ান হেজিমনি থেকে বাংলাদেশকে বাঁচানো সম্ভব না। এটা এই জন্য না যে আমার খুব ঘৃণা আছে, আমি খুব বিলা, এইটা কারো প্রতি ঘৃণা না, এটা আমাদের নিজেদের মুক্ত করার প্রথম রাজনৈতিক শর্ত। আর এই শর্ত পূরণ না করলে 24 জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ।